আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। সময়ের চাকা বড়ই অদ্ভুত, তাই না? আজ যা ধ্রুব সত্য বলে মনে হয়, কাল হয়তো ইতিহাসের পাতা উল্টালে তার অন্য একটি রূপ আমাদের সামনে এসে দাঁড়ায়। আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে লক্ষ্য করেছেন, রাজনীতির মঞ্চে দৃশ্যপট কিভাবে বদলে যায়। এই তো বেশি দিন আগের কথা নয় কিন্তু। ২০২৪ সালের সেই উত্তাল জুলাই এবং আগস্ট। একটি গণঅভ্যুত্থান, ক্ষমতার পালাবদল আর তার সাথে জড়িয়ে থাকা অসংখ্য মানুষের রক্ত, কান্না আর হাহাকার। কিন্তু এই কান্নার কি কোনো নির্দিষ্ট রং আছে? রক্তের কি কোনো দল আছে? যখন একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিচারে হত্যার শিকার হন, তখন সেই রাষ্ট্রের ভিত কতটা কেঁপে ওঠে তা নিয়ে হয়তো আমরা সেভাবে ভাবার অবকাশ পাইনি। কিন্তু সময় এখন বদলেছে, নতুন সরকার এসেছে। আর সেই সাথে বাতাসে ভাসছে একটি নতুন বার্তা, একটি গ্রিন সিগন্যাল। হ্যাঁ দর্শক, আজ আমরা কথা বলবো সেই নেপথ্যের গল্প নিয়ে, যা হয়তো এতকাল পর্দার আড়ালেই থেকে গিয়েছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আপনারা একটু পেছন ফিরে তাকান, জুলাই আগস্টের সেই দিনগুলোর কথা ভাবুন। সারা দেশ কিন্তু তখন জ্বলছে, ক্ষোভের আগুনে পুড়ছে চারপাশ। কিন্তু এই ডামাডোলের মধ্যে একটা ঘটনা কিন্তু খুব নীরবে অথচ ভয়ঙ্কর ভাবে ঘটে যাচ্ছিল। তা হলো পুলিশ বাহিনীর উপর আক্রমণ। আপনারা শুনে হয়তো শিউরে উঠবেন। পুলিশের সদর দপ্তরের দেয়া তথ্য মতে সেই সময় অন্তত ৪৪ জন পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে হত্যা করা হয়েছিল। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সেই বিভীষিকাময় দিনটির কথা ভাবুন। ১৫ জন পুলিশ সদস্যকে হত্যা করা হলো। কারো লাশ পুকুরে ফেলে দেওয়া হলো, কাউকে আবার রশি দিয়ে ঝুলিয়ে রাখা হলো। ঢাকার যাত্রাবাড়ীতে কনস্টেবল আব্দুল মজিদকে পিটিয়ে হত্যার পর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এই মানুষগুলো তো আসলে কারো না কারো বাবা ছিলেন, কারো ভাই, কারো বা স্বামী। তাদের পরিবারের কান্না কি তখন কারো কানে পৌঁছেছিল আদৌ? এখানে কিন্তু একটি বড় প্রশ্ন এসে যায়। একটি সভ্য সমাজে বিচারের মানদণ্ড কি সবার জন্য সমান নয়? বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের সময়কার একটি অদ্ভুত দৃশ্যপট কিন্তু আমরা দেখেছি। তারা কিন্তু এই পুলিশ হত্যার তদন্তের বিষয়ে এক ধরনের নীরবতা পালন করেছিল। এখানে শুধু নীরবতাই নয়, এক পর্যায়ে প্রজ্ঞাপন জারি করে দায় মুক্তিও দেওয়া হয়েছিল সেই আন্দোলনকারীদের কিংবা যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে। নোয়াখালীর একটি ঘটনায় যখন পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলো এবং তাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হলো, তখন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত নির্দেশ এলো যে ১৫ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত কোনো ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা হয়রানি করা যাবে না। ভাবুন একবার, একজন পুলিশ কর্মকর্তার জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে আপনার সহকর্মীকে হত্যা করা হলো, অথচ আপনি কিন্তু তার বিচার চাইতে পারছেন না। উল্টো কি হচ্ছে? উল্টো আপনাকে নানাভাবে হয়রানি হতে হচ্ছে। এই যে এক ধরনের চাপা ক্ষোভ, এক ধরনের বুক ফাটা হাহাকার, এটা কিন্তু পুলিশ প্রশাসনের ভেতরে ভেতরে গুমরে কাটছিল। কিন্তু ওই যে আমি আলোচনার শুরুতে বললাম, সময়ের চাকা ঘুরে। এখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আর দায়িত্ব নিয়েই তারা কিন্তু একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যাকে আমরা বলছি গ্রিন সিগন্যাল। পুলিশ সদর দপ্তরে নির্দেশ চলে এসেছে, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করতে হবে। কারা সেদিন এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা পুলিশের স্থাপনায় আগুন দিয়েছিল, তাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই নির্দেশ পেয়েই কিন্তু পুলিশের একাধিক টিম এখন মাঠে নেমে পড়েছে এবং তারা শুরু করেছে ছায়া তদন্ত। সংগ্রহ করা হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজ, খোঁজা হচ্ছে আলামত। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ছায়া তদন্তে কিন্তু এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেনি। বিগত সরকারের আমলের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি
এবং এমনকি সেই সময়কার কিছু, কিছু সমন্বয়কদের সম্পৃক্ততার প্রমাণও কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে আসতে শুরু করেছে। এখন আসুন একটু ভিন্ন প্রসঙ্গে যাই। যা আসলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল অশনির সংকেত। আপনারা কি জানেন সেই অস্থিরতার সুযোগ নিয়ে রাষ্ট্রযন্ত্রের কতটা ক্ষতি করা হয়েছিল? দেশের ৬৩৯টি থানার মধ্যে প্রায় ৪৫০ থেকে ৪৬০টি থানায় হামলা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো অস্ত্র লুট। প্রায় ৫,৭০০-র বেশি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে। এর মধ্যে কিন্তু অত্যাধুনিক চাইনিজ রাইফেল, এসএমজি এবং শটগানও রয়েছে। অবাক করার বিষয় হলো এই লুট হওয়া অস্ত্রের প্রায় ৩৫% এবং গোলাবারুদের অর্ধেকেরও বেশি এখনো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা একবার ভেবে দেখুন তো, এই মরণাস্ত্রগুলো বর্তমান সময়ে কাদের হাতে? এর চেয়েও ভয়াবহ তথ্য হলো খোদ গণভবন এবং জাতীয় সংসদ ভবনের মতো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত জায়গা থেকেও কিন্তু এসএসএফ এর অত্যাধুনিক অস্ত্র লুট হয়েছে। গণভবনের ছাদ থেকে অ্যান্টি ড্রোন সিস্টেম পর্যন্ত নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই যে এতগুলো অস্ত্র সমাজের অন্ধকার জগতে ছড়িয়ে পড়লো, এটা কি আমাদের আগামী দিনের জন্য একটি টাইম বোমা নয়? নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু বারবার এই সংখ্যার কথাই বলছেন। আর এই সংখ্যাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের ঘটনা। দেশের ১৭টি কারাগারে হামলা চালিয়ে ২,০০০-এরও বেশি বন্দীকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেকেই পরে ধরা পড়েছে বা ফিরে এসেছে। কিন্তু এখনো যে ৭০০-রও বেশি অপরাধী পলাতক, তাদের মধ্যে কিন্তু ৬০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং বেশ কয়েকজন ভয়ংকর নিষিদ্ধ জঙ্গিও রয়েছে। দেখুন, কাশিমপুর আর নরসিংদী কারাগার থেকে যেসব আনসারুল্লাহ বাংলা টিম বা জেএমবির সদস্যরা পালিয়েছে, তারা এখন কোথায়? তারা কি নতুন করে কোনো নাশকতার জাল বুনছে না? এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের সামনে এসে দাঁড়ায়। এখন বর্তমানে সময়ে আপনাদের মনে একটি আইনি প্রশ্ন জাগতে পারে। সেটি হচ্ছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার তো যাওয়ার আগে একটি অধ্যাদেশ জারি করে গিয়েছে, যাকে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। তাহলে এখন পুলিশ কিভাবে এই তদন্তে এগোবে? এখানে কিন্তু আইনের এক অপূর্ব মারপ্যাচ রয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন ওই অধ্যাদেশেই এমন একটি ফাঁক রয়ে গেছে যার মাধ্যমে আসলে ওই হত্যাকারীদের বর্তমান সময়ে বিচারের আওতায় আনা সম্ভব। সেখানে বলা হয়েছে বিশৃঙ্খলা পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহারের কথা। অর্থাৎ রাজনৈতিক প্রতিরোধের আড়ালে যদি কেউ ব্যক্তিগত আক্রোশে বা সংকীর্ণ স্বার্থে কাউকে হত্যা করে, তবে সেটার বিচার করা যাবে। আর এই জায়গাটিতে কিন্তু পুলিশ এখন নজর দিচ্ছে। বর্তমানে তারা প্রমাণ করতে চাইছে যে এই হত্যাকাণ্ডগুলো শুধুই কোনো আন্দোলনের অংশ ছিল না, বরঞ্চ এর পেছনে ছিল সুনির্দিষ্ট আক্রোশ এবং অপরাধমূলক উদ্দেশ্য। পরিশেষে সুপ্রিয় দর্শক, একটি কথাই বলতে চাই, একটি রাষ্ট্র কখনোই কিন্তু বৈষম্যমূলক বিচার ব্যবস্থা দিয়ে বেশি দিন টিকতে পারে না। যে কোনো মৃত্যুই সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। ছাত্র জনতা যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ঠিক তেমনি যে পুলিশ সদস্যটি রাষ্ট্রের হুকুম পালন করতে গিয়ে অথবা শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে জীবন দিয়েছে, তার পরিবারেরও কিন্তু বিচার পাওয়ার সমান অধিকার রয়েছে। প্রকৃত দোষীদের যদি বিচারের আওতায় আনা না যায়, তবে সমাজ কখনোই কিন্তু সত্যিকারের শান্তি বা ন্যায় বিচারের সমাজ হয়ে উঠবে না। দেখুন, সময় হয়তো অনেক কিছুই ঢেকে দেয়, কিন্তু সত্য একদিন ঠিকই তার নিজস্ব পথে বেরিয়ে আসে। এখন আসলে দেখার বিষয় এই গ্রিন সিগন্যালের পর তদন্তের গতিপথ কোন দিকে মোড় নেয় এবং আমরা আদৌ কোনোদিন এইসব রহস্যবৃত ঘটনার প্রকৃত সত্য জানতে পারি কিনা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্যের পথে থাকার চেষ্টা করবেন। অবশ্যই, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।